বর্ষাকাল পড়তেই টুনির পরিবারে নেমে এসেছে দুঃখ দুর্দশা। কেননা টুনির ভাঙা ঘর, থাকার মতো উপযুক্ত ঘর ছিল না। পুরো ঘর জুড়ে বৃষ্টির পানি পড়তো। আমাদের পুরো ঘর জুড়ে বৃষ্টির পানি পড়ছে। তুমি আর কত বালতি রাখবে? আমাদের ঘরের চাল যত ফুটো ততগুলো তো আমাদের বালতিই নেই। তোর বাবা বেঁচে থাকলে আমাদের এভাবে কষ্ট করে চলতে হতো না রে মা। যা রোজগার করি তা দিয়ে তো সংসারে চলে না। নতুন ঘর কি করে তৈরি করব? মা দেখো, আমাদের ঘরটা কেমন দুলছে, মনে হচ্ছে এক্ষুনি ঘরটা পড়ে যাবে। মা, আমার তো খুব ভয় করছে। মা, বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আমার তো ঘর ভাঙাচোরা, যে কোনো মুহূর্তে ঘরটা ভেঙে পড়তে পারে। এক্ষুনি মেয়েটাকে নিয়ে ঘর থেকে বের হতে হবে। আমাদের ঘরটা একদম ভেঙে গেল। মা, এবার যে আপনার ঘর ছেড়ে হলাম। মা, কাঁদিস না মা, বিধাতা যা করে ভালোর জন্য করে। আর যদি আমরা ঘরে থাকতাম তবে আমাদের কি হতো একবার বলতো? ভাগ্যিস আমরা ঘর থেকে বের হয়েছিলাম, তাই তো আমরা প্রাণে বেঁচে গেছি। মা, ও মা, কিন্তু বিদ্যুৎ চমকেছে। আমার তো খুব ভয় করছে। এভাবে ঝড় বৃষ্টিতে বাইরে থাকলে আমি তো মরেই যাব। এভাবে বলিস না রে মা, তুই ছাড়া আমার যে আর কেউ নেই। কাছেই তো কালু দাদার ঘর, আর কালু দাদা তো টোনার খুব ভালো বন্ধু ছিল। চল আমরা বরং তার কাছেই আশ্রয় চাই। এরপর টনি টুকিকে নিয়ে কালুর বাড়িতে যায়। কি টুনি, তুই এই ঝড় বৃষ্টিতে এখানে কি চাই? কালু দাদা, ঝড়ে আমার ঘরটা ভেঙে গেছে। আমার থাকার মতো একটা ঘরও নেই। তুমি কি আজ রাতটার জন্য আমাদের একটু আশ্রয় দিবে? আসলে ছোট মেয়ে তো, বাইরের ঝড় বৃষ্টি দেখে খুব ভয় পাচ্ছে। হ্যাঁ, আয় ঘরের ভিতরে আয়। এ কি কালু, তুমি ওদের ঘরে আনলে যে? আসলে টুনির ঘর নেই, ঝড়ে ভেঙে গেছে। রাতটুকু আশ্রয় চাইছে, তাই আশ্রয় দিলাম। টুনি, পাশেই দানা রাখা আছে, খেয়ে নে, আর কাল সকাল হলে চলে যাস। সেই রাতটা টুনি কালুর বাড়িতেই কাটিয়ে দেয়। পরের দিন সকাল হতেই, কি রে টুনি, তোকে দেখে এত চিন্তিত লাগছে কেন? কি হয়েছে? তুই কি এখানে থেকে যাওয়ার কথা ভাবছিস? সে চিন্তা একদম মাথায় আনিস না। না না কালু দাদা, আমি ওসব ভাবছি না। আমি তো ভাবছি নতুন ঘর কি করে তৈরি করব। কাঠ কেনার মতো তো টাকাও নেই আমার কাছে। নতুন ঘর কি করে তৈরি করব? শোন টুনি, আমি এক বনের কথা জানি। সেখানে ঘর বানানোর জন্য কাঠ ও বাকি জিনিসপত্র পাওয়া যায়, কোনো টাকা লাগে না। তবে কি আমাকে তুমি সেখানে নিয়ে যাবে? কেন নিয়ে যাব না? অবশ্যই নিয়ে যাব, চল আমার সাথে। এরপর কালু আর টুনি বনের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। আর অনেক পথ পাড়ি দেবার পর তারা বনে পৌঁছায়। টুনি, ওই কাঠের গাছটা ঘর তৈরির জন্য উপযুক্ত। তুই বরং ওই গাছটা কেটে নে। কালু দাদা, দেখো একটা কান্নার শব্দ ভেসে আসছে। শব্দটা তো এই মাটির নিচ থেকে আসছে। মনে হচ্ছে এখানে মাটির নিচে কিছু আছে। এসবে কান দিস না টুনি, যদি বিপদ হয়। আমাকে সাহায্য করো, সাহায্য করো। কালু দাদা, মাটি খুঁড়তে হবে। মনে হচ্ছে সত্যি কেউ বিপদে পড়েছে, নয়তো এমন কান্না। টুনি, এটা খুলিস না। আমার তো মনে হচ্ছে এখানে কোনো পেতনি রয়েছে। তুমি এত ভীতু কেন? ভয় পেও না কালু দাদা, আমার বিশ্বাস এটার মধ্যে কোনো খারাপ কিছু নেই। আরে, এ তো একটা পরী। হ্যাঁ, আমি পড়ি। আমি অনেক দিন ধরে এখানে বন্দি হয়ে পড়ে আছি। এক ভণ্ড তান্ত্রিক আমাকে এখানে বন্দি করে রেখেছিল, কিন্তু আজ তোমরা আমাকে মুক্ত করেছো। আমি তোমাদের কাছে ঋণী। বলো, তোমরা আমার কাছে কি চাও? আমি তোমাদের একটি করে ইচ্ছে পূরণ করব। আমাদের কিচ্ছু চাই না পরি, তুমি মুক্ত হয়েছো এতেই অনেক। তা বললে তো হয় না। আমি ঋণ রেখে পরিরাজ্যে ফিরতে চাই না। বলো, তোমাদের কি চাই? কেবল একটি ইচ্ছে আমি পূরণ করব। এই তো সুযোগ। আমি বরং সোনার মোহর ভর্তি কলস চাই,
তবে সারা জীবন আমি পায়ের উপর পা তুলে সুখে দিন কাটাতে পারবো। পরি, তুমি আমাকে 1 কলস সোনার মুদ্রা দাও। টুনি, তোমার কি চাই? এরপর টুনি অনেক ভেবেচিন্তে পরীকে বলে, পরি, তুমি আমাকে এমন একটি আম গাছ দাও যে গাছে সারা বছর আম ধরবে। এরপর পরী দুজনের ইচ্ছা অনুযায়ী উপহার দিয়ে তার পরিরাজ্যে ফিরে যায়। টুনি, তুই বোকার মতো এত বড় সুযোগ পেয়েও সামান্য একটা আম গাছ নিলি। তোর একটা ঘর নেই, টাকা নেই, তুই তো টাকাও চাইতে পারতি। কালু দাদা, আমি অনেক ভেবেচিন্তেই গাছ চেয়েছি, তুমি একদিন ঠিক তা বুঝতে পারবে। এরপর টুনি তার আম গাছটি তার ভাঙা ঘরের পাশে রোপণ করে আর ছোট করে একটি ঘরও তৈরি করে। সত্যি কালু, ওই টুনিটা বড্ড বোকা, নয়তো কেউ একটা সামান্য গাছ চায়। যাকে ওর বোকামের জন্য ওকে সারা জীবন গরিবই থাকতে হবে। আর আমাদের দেখো, আমরা এই বনের সব থেকে ধনী পাখি। কালু, তুমি আমাকে একটা প্রাসাদের মতো বাড়ি বানিয়ে দাও। তবে তাই হবে, আমি তোমাকে রাজাদের মতো একটা প্রাসাদ বানিয়ে দিব। এরপর কালু বনের মধ্যে একটি প্রাসাদ তৈরি করে আর রাজকীয়ভাবে জীবনযাপন করতে থাকে। আর এদিকে টুনি ছোট্ট আম গাছের চারার যত্ন নিতে থাকে। একদিন সকালবেলা, মা মা দেখে যাও কি কাণ্ড হয়েছে। কি হয়েছে রে মা? দেখো, এক রাতের মধ্যে আমাদের গাছ বড় হয়ে গেছে। আর দেখো গাছে কত আমও ধরেছে। আরে তাই তো, সবই পরীর আশীর্বাদ। টুকি, এবার আমাদের আর কোনো অভাব থাকবে না মা। আমরা সারা জীবন আম বিক্রি করে সুখে দিন কাটাতে পারবো, কেননা এ গাছের আম সারা বছর ধরবে। এরপর টুনি আম বিক্রি করে তার সংসার চালাতে থাকে। দেখ টুনি, তোর বোকামোর ফল। আজ তুই ভ্যানে করে পরিশ্রম করে আম বিক্রি করছিস, আর আমাকে দেখ, আমি বিনা পরিশ্রমে কত ধনী, আমার বর্তমান কত সুন্দর। কালু দাদা, বর্তমান সুন্দরের পাশাপাশি আমাদের ভবিষ্যৎ সুন্দর করার কথাও চিন্তা করা উচিত। আর একটা কথা মনে রাখবে, পরিশ্রম না করে বসে বসে খেলে রাজার সম্পদও একদিন শেষ হয়ে যায়। আর আমি বর্তমানের পাশাপাশি ভবিষ্যৎও সুন্দর করতে চাই। আমি বিশ্বাস করি পরিশ্রম জীবনে সৌভাগ্য ডেকে আনে। তোর এসব জ্ঞানের বাণী শুনতে চাই না। আমি আজ কাকুলিকে নিয়ে সমুদ্রে ঘুরতে যাচ্ছি, আর তুই ভিখারির মতো আম বিক্রি কর। অতিরিক্ত বিলাসিতার জীবনযাপন করার জন্য কালুর সব সম্পদ ফুরিয়ে যায় আর কালু ধীরে ধীরে সব হারিয়ে পথের ভিখারি হয়ে যায়। আর এদিকে টুনি আম বিক্রি করে তার উন্নতি করে। এখন সে বিরাট আমের জুসের কোম্পানির মালিক, আর তার আম গাছের আমের মাধ্যমে তার এমন উন্নতি। মা, আজ আমরা কত ধনী। একদিন আমাদের ঘর ছিল না, আর আজ আমাদের কোম্পানিতে কত পাখি কাজ করে। সব তোমার জন্য হয়েছে মা। হয়েছে হয়েছে, এখন চল তোকে স্কুলে দিয়ে আসি। ওগো, আমি মনে হয় আর বাঁচবো না। আমার খুব কষ্ট হচ্ছে কালু, আমাকে একটু জল খাওয়াবে? এক সময় আমার কাছে কত সম্পদ ছিল, আর আজকে তোমাকে খাওয়ানোর মতো অর্থটুকুও নেই। এ কি, তোমাদের এই অবস্থা কি করে হলো? টুনি, তুই ঠিকই বলেছিলি, শুয়ে বসে থাকলে রাজার সম্পদও ফুরিয়ে যায়, তাই তো আমাদের এ দশা। কালু দাদা, আমি জানি টাকা পয়সা সোনা চিরকাল থাকে না, আর অল্পতে বেশি কিছু পেলে সকলেই লোভী হয়ে ওঠে, তখন পরিশ্রম করতে চায় না। আর তাই আমি আম গাছ চেয়েছিলাম, আর ওই আম গাছের জন্যই আজ আমার এত উন্নতি হয়েছে। এজন্যই সকলে বলে আমাদের সব সময় সবকিছু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি তোকে বোকা বলেছিলাম না? আসলে প্রকৃত অর্থে আমি বোকা। আমি অনেক বড় ভুল করেছিলাম, আর তার মাসুল দিতে হচ্ছে এখন। সত্যি, অল্পতে বেশি কিছু পেলে তা চিরস্থায়ী হয় না, এটা আমি এখন বুঝতে পারছি। যদি আমি ভবিষ্যতের কথা চিন্তা করতাম, তবে আজ আমাদের এই অবস্থা হতো না। তোমরা আমার সাথে চলো, একদিন তোমরা আমাকে আশ্রয় দিয়েছিলে, তাই আজ আমি তোমাদের আশ্রয় দিব, কাকুলি দিদির চিকিৎসাও করাবো। এরপর টুনি কালু কাকুলিকে তার বাড়িতে আশ্রয় দেয়, কাকুলির চিকিৎসা করায়, আর কালুকে কোম্পানিতে চাকরিও দেয়, আর সকলে মিলে আনন্দের সাথে দিন কাটাতে থাকে।
আমরা অল্পতেই বেশি কিছু পেয়ে যাই, তবে তা আমাদের কাছে বেশি দিন থাকে না। আর একটা কথা সব সময় মনে রাখবে, যে কোনো সিদ্ধান্ত ভেবে চিন্তে নেয়াই বুদ্ধিমানের কাজ। এমনই সব মজার মজার শিক্ষণীয় পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। ওরে টোনা, চললি কোথায়? জমিতে যেতে হবে, আজকের মধ্যে প্রধানমশাইয়ের জমি চাষ করতে হবে। তাই এত সুন্দর করে সেজে কোথায় যাচ্ছিস শুনি? আমার নতুন চাকরি হয়েছে, তাই চাকরিতে যাচ্ছি। তোর মতো আমাকে জমি চাষ করতে হবে না, বুঝলি? সবই কপাল রে, আজ ভাগ্যদোষে অন্যের জমিতে চাষ করে সংসার চালাতে হচ্ছে। যাকে চলি রে। এরপর কালু তার বাইকে করে চলে যায় আর টোনা তার ট্রাক্টর নিয়ে জমিতে চলে যায় আর জমিতে চাষাবাদ করতে থাকে। আজ বড্ড রোদ পড়েছে। যদি আমি আজ পড়াশোনা করতাম, তবে কালুর মতো আমিও চাকরি করতাম। তবে আর কষ্ট করে অন্যের জমি চাষ করতে হতো না। সবই আমার পোড়া কপাল। টুকি টুকি, স্কুল ব্যাগ এসে গেছে, নিচে নেমে আয়। তোরা নিচে দাঁড়া, আমি স্কুল ব্যাগ নিয়ে আসছি। এরপর টুকি স্কুল ব্যাগ নিয়ে বন্ধুদের সাথে স্কুল ভ্যানে উঠে পড়ে। এভাবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। টোনা জমির সব কাজ শেষ করে বাড়িতে ফিরে আসে। এই নাও, জলটা খেয়ে নাও। আজ তোমার উপর দিয়ে অনেক হাতে চলে গেছে, তাই না? সবই আমার পোড়া কপাল গো। আজ পড়াশোনা করিনি বলে আমার ভাগ্য এত খারাপ। আমার ভাগ্যটা সত্যিই খুব খারাপ। এভাবে বলো না টোনা, এমনও অনেকে আছে যারা দরিদ্র পরিবার থেকে তাদের পরিশ্রমের ফলে সফলতা এনেছে। আমি মনে করি পরিশ্রমের দ্বারা ঠিক সফল হবে। কোথায় আর সফল হতে পারছি? কত কষ্ট করে ফসল ফলাই, কিন্তু তার তো ন্যায্য দামই পাই না। ধৈর্য হারাও না টোনা, তোমার কর্মের ফল একদিন তোমার ভাগ্যের চাকা ঠিক ঘুরিয়ে দিবে। এই যা, বছরই হয়ে গেল, পাশের ঘরে তো টুকি পড়াশোনা করছে। যাই, হারিকেনটা দিয়ে আসি। এরপর টুকি হারিকেন হাতে টুকির কক্ষে যায় আর হারিকেনটা টুকির টেবিলের উপরে রেখে দেয়। হারিকেন দিয়ে গেলাম, এবার মনোযোগ দিয়ে পড়াশোনা কর, কেমন? আচ্ছা ঠিক আছে মা। আমাদের চারপাশে যা কিছু রয়েছে, আমাদের পরিবেশ, আমরা সবসময় পরিবেশকে সুন্দর রাখবো। আরে টোনা দাদা, এবার তো তোমার জমিতে ভালো ধান হয়েছে। ভালো ধান হলে আর কি হবে? দাম তো আর পাই না। এত পরিশ্রম করে ফসল ফলাই, কিন্তু ফসলের ন্যায্য দামই পাই না। আমার মনে হচ্ছে এবার তুমি ভালো টাকা পাবে। তোমার ফলন অন্য কারোর তুলনায় অনেক বেশি ভালো হয়েছে। মনে হচ্ছে এবার জমির পেছনে অনেক পরিশ্রম করেছো। তা তো করেছি। ওই তো ভ্যান এসে গেছে। সব ফসল বাড়ি নিয়ে যেতে হবে। তারপর সব ফসল তারা বাড়িতে নিয়ে আসে। এভাবেই দুদিন কেটে যায়। দুদিনের মধ্যেই টোনা সকল ধান মাথায় করে বস্তা ভর্তি করে রাখে। সব ভর্তি বস্তা নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। এই গাছটা দেখতে কি অদ্ভুত। মনে হচ্ছে এটা কোনো দৈবিক গাছ। এর মাঝে নিশ্চয়ই কোনো জাদুশক্তি আছে। ছোটবেলায় দিদার কাছে দৈবিক গাছের অনেক গল্প শুনেছি। দিদা তো বলতো এসব গাছের কাছে যা চেয়ে মানত করা হতো তাই পূরণ হয়ে যেত। তবে আমিও কিছু মানত করি। হে দৈবিক গাছ, আমি তোমার কাছে আশীর্বাদ প্রার্থনা করছি যেন আমার সব ফসল শহরে বিক্রি হয়ে যায়। যদি আমার সব ফসল ভালো দামে বিক্রি হয়, তবে আমি তোমার কাছে শহরের বিখ্যাত জিলাপি দিয়ে যাব। টোনা গাছের সামনে এসব প্রার্থনা করে আবারও ভ্যান গাড়ির কাছে চলে যায় আর ভ্যান চালিয়ে সেখান থেকে চলে যায়। দাদা, আমি আপনাকে ফোন করেছিলাম। আমি গ্রামের বন থেকে এসেছি। এই ভ্যানের সব ধান আমি নিজেই আমার জমিতে চাষ করেছি। দেখি আগে ধানগুলো। এরপর ঈগল একটা বস্তার মুখ খুলতেই সে চকচকে ধান দেখতে পায়। বাহ, ধানগুলো তো অনেক চকচকে। তা সব ধানের দাম কত? 5,000 বললে সব ধান দিয়ে দিব। দাদা, আমি আর কি বলবো? আপনি গুরুজন, আপনি বলুন আপনি কত টাকা দিবেন? ধানগুলো দেখে তো ভালোই মনে হচ্ছে, পরিমাণেও বেশি আছে। আমি এই ধানগুলোর জন্য তোমাকে 8,000 টাকা দিব। ঈগলের মুখে
তো সফল ব্যবসায়ী। টুনি, তোমাকে যে নাড়ু বানাতে বলেছিলাম, নাড়ুগুলো নিয়ে এসো তো। এরপর টুনি এক ঝুড়ি ভর্তি করে নাড়ু এনে টোনাকে দেয়। আর টোনা সেই নাড়ু নিয়ে গাছের নিচে রেখে দেয়। আর যখন টোনা চলে যেতে ধরে তখন তার কথা বলে ওঠে। কে ডাকলো আমায়? আমি গাছ, আমি তোমাকে ডেকেছি। তবে আমার ধারণা ঠিক, সত্যি এটা একটা দৈবিক গাছ। এই গাছের দর্শন পেয়ে আমি একেবারে ধন্য। না, এটা তোমার ভুল ধারণা। আমি কোনো দৈবিক গাছ নই। আমি অন্য গাছের মতোই সাধারণ। আমি অন্য গাছের থেকে আলাদা দেখতে। এটা আমার প্রাকৃতিক রূপ। আর এর জন্য আমার কোনো বিশেষ শক্তি নেই। আমি তোমার জন্য কিচ্ছু করিনি। তোমার সফলতার পেছনে আমার হাত নেই। তুমি শুধু শুধু আমাকে মিষ্টি দিয়ে যাও। এতে আমি একটুও খুশি হই না, বরং আমি বিরক্ত হই। তোমার এসব মিষ্টির জন্য আমাকে পিঁপড়েরা খুব জ্বালাতন করে। তবে তুমি যদি এসব না করো, তবে আমার এত উন্নতি। তোমার এত উন্নতি তোমার পরিশ্রমের জন্য হয়েছে, আমার জন্য নয়। তোমার পরিশ্রমই তোমার সফলতার চাবিকাঠি। তুমি অযথাই আমার উপর আত্মবিশ্বাস করেছো। গাছের এমন কথা শুনে টুনি খুব বিরক্ত হয়ে পারে। আর সে লোভ করে পিঁপড়েরা তার নাড়ুগুলো খাচ্ছে আর গাছের গোড়ায় চলাফেরা করছে। তোমার এসব নাড়ু তুমি নিয়ে যাও, আর আমার কাছে আর কখনো এসো না। এরপর টোনা নাড়ুগুলো নিয়ে চলে যায়। আর টুনিকে সব কথা